আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। ভাই, আপনারা তো এই উত্তেজিত ভদ্রলোককে তো চিনেন, তাই না? যারা নিয়মিত ফেসবুক আর ইউটিউব ব্যবহার করেন তাদের তো এই ফুটফুটে সুন্দর উত্তেজিত আঙ্কেলকে চেনার কথা। তিনি টকশোতে যতটা উত্তেজিত থাকেন, একজন খাট কাঁপানো নায়িকারাও ক্যামেরার সামনে এতটা উত্তেজিত থাকে না। খাট কাঁপানো নায়ক নায়িকারা এমন অবস্থায় নিজের কাজ ঠিকঠাক করতে পারলেও তিনি এমন অবস্থায় নিজের কাজটা ঠিকভাবে করতে পারেন না। এক কথা বারবার রিপিট করেন, আবার কখনো কথা বলতে গেলে কথা আটকে যান। আর যখন কথা আটকে যান তখন তার মুখ থেকে অটোমেটিক রাজাকার শব্দটি বের হয়ে যায়। আপনারা তো নিশ্চয়ই চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্ট টক শোটা দেখেছেন। দেখার পর আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তাকে কেউ পয়েন্টে কথা বললে তার জয়েন্টে ব্যথা লাগে। ব্যথায় কাতরাতে কাতরাতে আর কোনো কথা বলতে পারে না। তিনি যদি রাস্তা থেকে জয়েন্টের ব্যথার একটা মলম নিয়ে যেতেন তাহলে আর তার এত ব্যথা লাগতো না। আপনারা তো সেই শোয়ের উপস্থাপিকার উপর ক্রাশ খেয়েছিলেন, তার ধৈর্যের প্রশংসা করেছিলেন, কিন্তু পর্দার আড়ালে যে একটা ফাটাফাটি হয়ে গেছে সেটাও হয়তো এতদিনে আপনারা দেখে ফেলেছেন। যেখানে এই মহান ভদ্রলোক উপস্থাপিকাকে রাজাকারের সন্তান বলেন, তখন উপস্থাপিকা তাকে বলতে থাকেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমাকে রাজাকারের সন্তান বলার কোনো অধিকার আপনার নাই। এই কথা বলার পরেও তিনি তাকে একই কথা রিপিট করতে থাকেন। ভাই, একবার চিন্তা করে দেখেছেন, একজন বারবার বলতেছে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তারপরেও তাকে রাজাকার বলেই যাচ্ছেন। মানুষের মাথায় কতটা সমস্যা থাকলে এই ধরনের কাজ করতে পারে? তার কথায় যুক্তি বা সত্যতা কিছু থাকুক আর না থাকুক, তার কথার বিপক্ষে গেলে সে রাজাকার। তার ধারণা বাংলাদেশের সবাই রাজাকার, তবে তিনি কখনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তার সম্পর্কে আরো বেশি করে জানতে একটু গুগলে তার নাম সার্চ করেছিলাম। তারপরে উইকিপিডিয়া আমাকে যা দেখালো সেটা দেখার পর আমার তো কদম জোড়া একেবারে কাঁধে উঠে গিয়েছিল। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। বিচারপতির যদি হয় এমন বাজে ব্যবহার, তাহলে মানুষ আর তার থেকে কেমনে পেয়েছে? আপনারা জাস্ট একবার চিন্তা করেন। যদিও এদেশে ভালো চাটতে জানলেই অনেক কিছু হওয়া যায়, এসব দেখে মানুষ তো এখন তার সময় হওয়া সকল বিচারের পুনঃবিবেচনা চাওয়া শুরু করেছে। তিনি বিতর্কিত মামলার জন্য বেশ পরিচিতি লাভ করেছিলেন। যার পরিচিতিই হচ্ছে বিতর্কিত, তার আর মাথা কিভাবে ঠিক থাকবে? তবে তার মতো ফুটফুটে সুন্দর লোকের তো পাবনা মেন্টাল হসপিটালে থাকার কথা। সে কিভাবে বিভিন্ন টক শোতে গিয়ে এই ধরনের আচরণ করতেছে, এটাই তো আমি এখনো বুঝলাম না। তিনি একমাত্র বিচারপতি যিনি তার গাড়িকে স্যালুট না করার জন্য ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে থাপ্পড় মেরেছিলেন। সম্মান না দিলে জোর করেই নিব, এমন একটা অবস্থা। এমন মানসিক অসুস্থ লোক যদি বিচারপতি হয় তাহলে মান্নার মতো বলতে হয়, উস্তাদ দেশের ড্যাশ মেরা সারা। 2012 সালে তার বিরুদ্ধে 29টি অভিযোগে অভিযুক্ত করা হয়, যার মধ্যে লন্ডনে মোট 32,000 ব্রিটিশ পাউন্ড দিয়ে 3টি বাড়ি কেনা, যেখানে আয়ের উৎস প্রকাশ করা হয়নি। তিনি আরও একটি সম্পত্তি কিনেছিলেন যা ট্যাক্স রেকর্ডেও প্রকাশ করা হয়নি। জীবন জুড়ে যদি একই পরিমাণ ভালো কাজের বিতর্ক থাকে তাহলে কি আর মানুষ পাগল না হয়ে থাকতে পারবে? যার জীবন সম্পর্কে উইকিপিডিয়ায় এত সুন্দর তথ্য দেয় সেই মানুষ আবার অন্য মানুষকে রাজাকার ডাকে, ভাবতেই হাস্যকর লাগে। তাছাড়া শুনলাম তিনি নাকি লন্ডন বিশ্ববিদ্যালয়ে সাংবিধানিক আইন পড়ান। লন্ডনের মতো দেশে এমন একজন লোক কিভাবে পড়ায় ভাই? সে কখনো সেখানকার স্টুডেন্টসদের উপর উত্তেজিত হয়ে কি রাজাকার বলেন না? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমাদের এই উত্তেজিত কাকার ফেমাস কাজ হচ্ছে মানুষকে রাজাকার বলে আখ্যায়িত করা। তার এই মহান কাজের জন্য তাকে কোনোভাবে পুরস্কৃত করা হোক।